রাঙ্গামাটিতে উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে এক নারী সহ ৫ ভোট গ্রহণ কর্মকর্তা নিহত, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। উপজেলা নির্বাচনে পার্বত্য এলাকা সহ সিলেটে ভোটার উপস্থিতি বেশি হলেও উত্তরাঞ্চলে কম। একতরফা নির্বাচনের কারণে এমন পরিস্থিতি, মন্তব্য মাহবুব তালুকদারের। বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে ভোট পায়নি দলটি, জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। ২০১৯ সালকে মুজিব বর্ষ ঘোষণা। এবং নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসে সন্ত্রাসী হামলা, বন্দুকধারীর গুলিতে নিহত এক। ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকার ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে প্রিজাইডিং কর্মকর্তা সহ ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আনসার ভিডিপির এক নারী সদস্য রয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ সুপার আলমগীর কবির জানান, সন্ধ্যা 6:30টার দিকে বাঘাইছড়ি উপজেলার কংলাক, মাথালং ও বাঘাইহাট ভোট কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফিরছিলেন ভোট গ্রহণ কর্মকর্তারা। এ সময় রাস্তার পাশের পাহাড় থেকে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান, পোলিং অফিসার আমির হোসেন, আনসার ভিডিপির সদস্য আলামিন, বিলকিস ও মিহির কান্তি দত্ত নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানাতে সরাসরি টেলিফোনে যোগ দিচ্ছেন রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজ। সবুজ, আপনি কি জানেন আসলে? হ্যাঁ সাদিক, যেমনটি আপনি বলেছিলেন যে উপজেলা নির্বাচন শেষের পথে, বিশেষ করে যখন নাকি আপনার মাতালং, তারপরে হলো যে আপনার কংলাক, বাগাইঘাট, এই 3টি ভোট কেন্দ্র থেকে তারা ভোটের সরঞ্জাম নিয়ে বাগাইছড়ি সদরের দিকে ফিরছিলেন। তো এই ফেরার পথে 9 মাইল নামক এলাকাতে সন্ত্রাসী হামলার শিকার হন তারা। তো এই ঘটনাটা কে ঘটিয়েছে, আসলে পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে এই বিষয়ে আসলে কিছুই তারা বলতে পারছেন না। তারা আসলে বলছেন যে এই বিষয়গুলো আমরা দেখছি। আর হলো যে এই সশস্ত্র হামলায় 5 জন নিহত হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পুলিশ এসপি আলমগীর কবির। আর অপরদিকে দেখা যাচ্ছে যে আপনার বাগাইছড়িতে এই ধরনের হত্যাকাণ্ডের কারণে ওখানকার যে অবস্থা, সেটা খুব থমথমে অবস্থা বিরাজ করছে। আর আমাদেরকে উপজেলা নির্বাহী অফিসার নাবিন সরোয়ার বলেছেন যে এই ঘটনার অন্তত 15 থেকে 20 জন আহত থাকতে পারেন। উনি এখনো পর্যন্ত এই সংখ্যাটি নিশ্চিত করতে পারেননি। উনি হাসপাতালে আছেন, বলেছেন যে আমরা আসলে চেষ্টা করছি কতজন আহত আছে এটা নিশ্চিত করার জন্য। আর যেসব খুব অতি আহত হয়েছে বা যারা খুবই আহত, তাদেরকে রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে নেওয়ার জন্য হেলিকপ্টারের সহায়তা চাওয়া হয়েছে। হেলিকপ্টার আসলেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে বা ঢাকায় প্রেরণ করা হবে। এখন পর্যন্ত আমার কাছে এই আছে বাগাইছড়ি ঘটনার সর্বশেষ। একটা প্রশ্ন আছে, তারা যখন ফিরছিলেন ভোট কেন্দ্র থেকে, সেখানে আসলে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তারা ফিরছিলেন কিনা? না, সেখানে তো নিরাপত্তা ব্যবস্থা ছিলই, কারণ বাগাইছড়ি আগেই বলা হয়েছিল যে বাগাইছড়ি নির্বাচনের জন্য খুব ক্রিটিক্যাল জোন এবার, যেহেতু বাগাইছড়িতে 2টি আঞ্চলিক রাজনৈতিক দলই ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ওখানে কোনো প্রার্থী ছিল না, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে ওখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তারপরেও এই ধরনের ঘটনা ঘটেছে। এখানে একটু বলে রাখি যে বাগাইছড়িতে নির্বাচন চলাকালীন সময়ে জেএসএস এর প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী যিনি, অর্থাৎ জেএসএস সমর্থিত বড় ঋষি চাকমা, তিনি বেলা 11টার দিকে ভোটে কারচুপির অভিযোগ এনে তিনি ভোট বর্জন করেন এবং তিনি বলছিলেন যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমএল লার্নার গ্রুপে, জেএসএস এমএল লার্নার গ্রুপের, তারা আসলে ব্যাপকভাবে ভোট কারচুপি করছে। এইসব অভিযোগ নিয়ে আসলে তিনি দিনের 11টা বাজে ভোট বর্জন করেছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসব। দর্শক, আমরা যেমনটি জানছিলাম যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে 5 জন নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরো 20-25 জন আহত হয়েছেন। সে বিষয়ে টেলিফোনে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হেফাজত সবুজ।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 116 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই নির্বাচনে পার্বত্য এলাকা সহ সিলেটে ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও উত্তরাঞ্চলে অনেক কম ছিল। কেন্দ্রভিত্তিক ভোট গণনা শেষে তা পাঠানো হবে ফলাফল ঘোষণা কেন্দ্রে। সেখান থেকে ঘোষণা করা হবে বেসরকারি ফল। পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় দফায় 116টি উপজেলায় চেয়ারম্যান পদে 377 জন, ভাইস চেয়ারম্যান পদে 539 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 394 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 1,79,09,006 জন এবং ভোট কেন্দ্র 7,039টি। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 23 জন, ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় এই মুহূর্তে রংপুর সদর উপজেলায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, আমরা আসলে গত কয়েক মাস ধরে সারা বাংলাদেশে আসলে নির্বাচনের উৎসব চলছে। আমরা রংপুর অঞ্চলের মানুষ কিন্তু তার থেকে একটু এক ধাপ এগিয়ে বোধ হয়, কারণ কিছুদিন আগে এখানে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেছে। আসলে আমাদের এই অঞ্চলটি গত কয়েকটি মাস, প্রায় এক বছর ধরে নির্বাচনের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি, যার কারণে নির্বাচনের সঙ্গে এই অঞ্চলের মানুষের একটা বলতে গেলে জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তো এই নির্বাচনগুলো হচ্ছে তো অবশ্যই স্থানীয় সরকার কাঠামোয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার নেতৃত্ব নির্বাচনের। আজকেও কিন্তু রংপুরের 6টি উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটি উপজেলায় ভোট গণনা চলছে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণ প্রজন্মের একটু অংশগ্রহণটা একটু বেশি। আমরা এই তরুণদের নির্বাচন উন্নয়ন নিয়ে ভাবনাগুলো কীরকম, তারা কি ভাবেন, এই বিষয়টি আসলে আমরা একটু আলোচনায় আনতে চাই। প্রথমে আমি বাদিক থেকে শুরু করতে চাই। এই যে আমাদের এখনকার উন্নয়ন, নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে কি ভাবেন আপনি? তো নির্বাচন সঠিক সুন্দরভাবে হয়েছে, কোনো ঝুটঝামেলা ছাড়াই। আপনার মাননীয় প্রধানমন্ত্রী যে দিগদর্শন, তার ত্বরান্বিত উন্নয়নের ধারা যেভাবে অব্যাহত রেখেছেন, তার অংশ বিশেষ হিসাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং সুন্দরভাবে কোনো ঝুটঝামেলা হয়নি। আমরা সাধারণ জনগণ যেভাবে উপজেলা নির্বাচনের কার্যক্রম দেখতে চাই বা মাননীয় নেত্রী যেটা চায়, সেভাবে আসলে আমাদের চোখে পড়ে না সে ধরনের কার্যক্রম উপজেলা নির্বাচনে। সেটা একটু বিশ্লেষণ ভেঙে বলবেন কিনা? যেমন ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান মেম্বাররা আছে, এদের যে কার্যক্রমটা সুন্দরভাবে তারা পর্যায়ক্রমে কার্যক্রমগুলো করে, রোডঘাট, আদারওয়াইজ যে সেবামূলক গরিব দুঃখী, এগুলা পর্যায়ক্রমে হয়ে ওঠে বা তারা দেন। কিন্তু উপজেলার নির্বাচনের কাজ করার মতো, চোখে পড়ার মতো কিছু আমরা দেখি না। আচ্ছা, আপনি যেটা বলছেন যে নির্বাচনের মাধ্যমে গঠিত যে পরিষদ, তাদের কার্যক্রম নিয়ে সম্ভবত আপনি একটু নিরাশা, হতাশা প্রকাশ করছেন। আমরা একটু এদিকে আসতে চাই যে আমাদের দেশে যে স্থানীয় সরকার কাঠামোর ভেতরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা সহ যেসব সংস্থা প্রতিষ্ঠান আছে, এগুলো আমাদের উন্নয়নের ক্ষেত্রে কতটুকু আসলে ভূমিকা রাখছে? আসলে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যে বিষয়টা চাচ্ছেন, যে তৃণমূল পর্যায় থেকে প্রতিটি স্টেপ থেকে যোগ্য নেতৃত্ব চলে আসে, এই জন্য নির্বাচন যদিও অংশগ্রহণ কম, কিন্তু তারপরেও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের সরকার চাচ্ছে সবসময় যে মাঠ পর্যায় থেকে যোগ্য নেতৃত্ব হয়ে এসে যেন উন্নয়ন করতে পারে। যদিও সেরকম আমাদের 100% চোখে পড়তেছে না, তবে আমরা আশাবাদী যে সামনে অবশ্যই উন্নয়ন হবে। এদিক থেকে বাছাই করে নেওয়া হচ্ছে। অবশ্যই আমরা এই নির্বাচনকে সাপোর্ট করি এবং আমরা এমন একটা নির্বাচন আরো মাঠ পর্যায় থেকে চাই যে যাদের প্রতিনিধিত্ব দিলে, যাদের দ্বারা এলাকার
জনগণের এবং দেশ এবং সবার উন্নয়ন হবে। এই উন্নয়নটাকে সামনে রেখে কিন্তু আমরা নির্বাচনে আশাবাদী, যদিও 100% হচ্ছে না, আমরা চাচ্ছি যে সামনে যেন এটা পাই এবং আমাদের দেশকে যেন সেরকম একটা জায়গায় আমরা উপস্থাপন করতে পারি, বিশ্বের বাজারে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি যে আমরা অবশ্যই সে জাতি, যে জাতি 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছে, বর্তমান যে অবস্থান চলেছে সে অবস্থান থেকে, যেমন একটা কথা আছে যে স্বাধীনতা অর্জন করা সহজ, বাট সার্বভৌমত্ব রক্ষা করা অত্যন্ত কঠিন। কিন্তু বর্তমান সরকারের কাঠামো অর্থাৎ নৈতিকতা এবং বিভিন্ন দিকে আমরা যে অবলোকন করতেছি, এতে বোঝা যায় যে সামনে অবশ্যই দেশ আমাদের উন্নত হবে এবং আমরা বিশ্বের বাজারে মাথা নত করে দাঁড়াবো। যেমন টুডেজ একটা ঘটনা ঘটে গেল নিউজিল্যান্ডে, যেটা নিউজিল্যান্ডে ঘটে না, যে দেশটাকে আমরা স্বর্গরাজ্য বলে থাকি, সেখানে এটা হওয়ার কারণে আমি আজকেই পেপারে দেখলাম যে সেখানকার প্রধানমন্ত্রী উনি কালো কাপড় অর্থাৎ কারো ওড়না পরে সবার কাছে যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের খেলোয়াড়রা যে বিদেশে গেছে তাদের অবদান, তাদের অহংকার, তাদের গর্ব, তাদের মান আজকে বিশ্বের বাজারে কত বেশি। শুধুমাত্র এটুকু হয়েছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় যোগ্য নেতৃত্ব প্রতিনিধি আসার কারণে আমরা চাবো যে সামনে আমাদের দেশ অবশ্যই বিশ্বের যেখানে যাবে, নিরাপত্তা তো যাবেই, বর্তমান নিরাপত্তায় নিউজিল্যান্ড দিতে না পেরে যে বিপদে পড়ে গেছে, আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশ্বের প্রতিটি দেশ অবশ্যই উদ্গ্রীব হয়ে থাকবে যে বাংলাদেশ ক্রিকেট টিম আসতেছে। এক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটু মানে সেখানে যে জঙ্গি হামলা, নিউজিল্যান্ডের মতো একটু দেশে জঙ্গি হামলার মতো ঘটনা যেটি ঘটেছে, সেটি আসলে বাংলাদেশ এমনভাবে মোকাবেলা করেছে, আজ কিন্তু সারা বিশ্বে বাংলাদেশ জঙ্গি দমনের ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে কাজ করছে। তো এই বিষয়গুলো একদিনে অর্জন হয় না। আমরা আজ নিজের টাকায়, বিশ্ব ব্যাংকের টাকাকে গ্রহণ না করে নিজের টাকায় আজকে পদ্মা সেতু হওয়া, এটি আসলে আমাদের মানসিক উন্নয়নের একটি বিষয়। উন্নয়ন শুধু যে অবকাঠামোগত জায়গায় সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে মানসিকভাবে একটি মোরাল একটা স্থান তৈরি হয়েছে আমাদের এগিয়ে যাবার, আমাদের স্বপ্ন দেখার, এই বিষয়টিকে কিভাবে দেখেন? সর্বপ্রথম বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা, ওনাকে আমার ব্যক্তিগত হিসাবে আমি উন্নয়ন এই ক্ষেত্রে আমি সাধুবাদ, মানে একেবারে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আমাদের আপনি অবশ্যই অবগতি যে আপনারা দেখেন যোগাযোগ প্রযুক্তিতে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ভূ উপগ্রহে, এটা কার? এটা মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি সাধুবাদ জানাই এই হিসাবে। আর মডার্ন অবশ্যই আধুনিকায়নের তো শেষ নেই, তবু হচ্ছে, হবে, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ আরও চাচ্ছি, আরও হবে, আরও হবে। আসলে উন্নয়নের যে চেতনা মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটি আসলে দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং আমরা আমাদের উন্নয়নের যে জায়গাটি সেটি আসলে অনেক বেশি প্রসারিত হচ্ছে। এখানে আমাদের সঙ্গে একজন বয়স যার একটু বেশি আমাদের তুলনায় তিনি রয়েছেন। আসলে আপনি আপনার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যে উন্নয়নের অনেকগুলো ধারা দেখেছেন, অনেকগুলো স্টাইল দেখেছেন, অনেক কিছু দেখেছেন। তো বর্তমান যে উন্নয়নের যে ধারা আমাদের দেশে রয়েছে সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি ধরি, আপনি বলেন। একটা দেশ থাকলে উন্নয়ন হবে। পৃথিবীর প্রত্যেকটা দেশে উন্নয়নে আস্তে আস্তে হয়। যেমন আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। এর মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু সে তুলনায় স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে মানে যে সমস্ত উন্নয়ন হয়েছে এগুলা হয়তো আমাদের নিজস্ব তহবিল এবং বিদেশি তহবিল, বিদেশি যারা বিভিন্ন সংস্থা সংস্থা আছে তাদের মাধ্যমে আমাদের উন্নয়নগুলো হয়েছে। এখন আস্তে আস্তে উন্নয়নের ধারা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশ থেকে যে সমস্ত সরকারি ফান্ডের টাকা জমা হচ্ছে, ট্যাক্সের টাকা জমা হচ্ছে, এগুলো বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই উন্নয়ন আছে। উন্নয়ন তো দেশের টাকা দিয়ে হয়, বাইরের টাকা দিয়ে আর কীরকম হয়? এবং বাইরের থেকে নিতে গেলে আমাদেরকে সেটা লোন স্বরূপ নিতে হবে এবং আস্তে আস্তে শোধ দিতে হবে।
তো উন্নয়ন একটা দেশ থাকলে হবে আস্তে আস্তে, কিন্তু অন্যান্য দেশ যেমন আমাদের দেশের অনেক পরে বিভিন্ন দেশ স্বাধীন হয়েছে। আমাদের আর একজন রয়েছে, 30 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আসলে আমাদের এই উন্নয়নের ধারাটাকে কি মনে করছেন আপনি আপনার প্রত্যাশার জায়গা থেকে? আমি একজন তরুণ যুবক হিসেবে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যত দ্রুতগামী দেশ ডিজিটাল এবং উন্নত মানের করতেছে, আসলে উপজেলা নির্বাচন অনুযায়ী যে সাধারণ যে স্থানীয় প্রতিনিধিরা থাকে তত দ্রুতগামী আমাদের স্থানীয় আমরা আসলে বুঝেছি যে আমাদের উন্নয়নের ধারা যে দ্রুত এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি। ফিরছি স্টুডিওতে। উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে রংপুর সদর উপজেলা থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার। একতরফা নির্বাচনের কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া গণতন্ত্রের জন্য সুসংবাদ নয়। একতরফা নির্বাচনের কারণে ভোটাররাও কেউ ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয়। এখনো নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতায় পর্যবেসিত হওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন ব্যবস্থাপনার পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন কখন হবে, কিভাবে হবে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হলে ভোটারদের উপস্থিতির জন্য আর হাহুতাশ করতে হবে না। অনিয়ম রোধে সামনের ধাপের উপজেলা নির্বাচনের ব্যালট পেপার রাতের পরিবর্তে ভোটের দিন সকালে পাঠানো হবে। আর 8টার পরিবর্তে ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টায়, শেষ হবে বিকেল 5টায়। বিকেলে ইসি সচিবালয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। তিনি জানান, আসন্ন পৌরসভা নির্বাচন পুরোটাই ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। আসন্ন যে পৌরসভা নির্বাচনগুলো হবে, ওই পৌরসভা নির্বাচনগুলোতে আমরা এই ব্যালট পেপারগুলো সকালে পাঠাবো এবং সকাল 8টার পরিবর্তে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হবে। আমরা ইভিএমে করব সকল পৌরসভা নির্বাচনগুলোতে এবং 8টার পরিবর্তে 9টায় করবো। আমরা শুধু ইভিএম কেন, প্রিসাইডিং অফিসার সকালে যাবেন, উনি সমস্ত মালামাল নিয়ে সকালে রওনা দেবেন কেন্দ্রগুলোতে, রাত্রে থাকার প্রয়োজন হবে না। জনপদে সময় আরও থাকছেন। রোহিঙ্গাদের টার্গেট করে কক্সবাজারে আবারও সক্রিয় দালাল চক্র, বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগর পথে বেড়েছে মানব পাচার, কঠোর অবস্থানে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে দলটি ভোট পায়নি। তিনি বলেন, আওয়ামী লীগ 2008 থেকে টানা 2018 সাল পর্যন্ত দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছে তার ধারাবাহিকতা ধরে রাখতেই এবারও জনগণ নৌকায় ভোট দিয়েছেন। সন্ধ্যায় জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 300 সিটে যখন প্রায় 700-র কাছাকাছি নমিনেশন দেয়, তখন মানুষ তাদের ভোট পাবে কিভাবে? অবাক লাগে যে জিয়ার ক্ষমতা দখল আর জিয়ার যে ভাওতাবাজি, যে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ অনেক দল সৃষ্টি করতে পারলেই কি সেটা বহুদলীয় গণতন্ত্র হয়? যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, প্রতি রাতে কারফিউ, চলার অধিকার নাই, মার্শাল ল জারি, তো সেখানে মানুষের অধিকারটা থাকে কি করে? সারা বাংলাদেশে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় এখন থেকে সকলকে প্রস্তুতি নিতে হবে। জাতির পিতার এই জন্মদিন থেকেই আমাদের শুরু হবে জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি। দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান যে আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতা বিরোধী, খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, 21শে আগস্ট গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, সন্ত্রাসী, এতিমের অর্থ আত্মসাৎকারী, এরা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। জনপদের সময় আরও থাকছে। টাঙ্গাইলে বন্ধুকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, একজন গ্রেফতার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসী। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হামলায় নিহত বাংলাদেশিদের লাশ আনতে একজন করে স্বজনকে ভিসা আবেদনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশিদের মরদেহ ফিরিয়ে আনতে নিউজিল্যান্ড সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান মন্ত্রী। 5 জন বাংলাদেশি মারা গেছেন এবং তাদের নামও আমি বলতে পারি।
আর একজন বাঙালি মহিলা গুরুতর অবস্থা এখনো আপনার হাসপাতালে আছে। তাছাড়া আরো মিসিং আছে। ক্রাইস্ট চার্চে 2টি মসজিদে সন্ত্রাসীর হামলার পর পরিস্থিতি মোকাবেলায় অস্ট্রেলিয়ার ক্যানবেরা অবস্থিত বাংলাদেশ হাই কমিশন অত্যন্ত তৎপর যথাযথ ভূমিকা রাখেন। জাতিসংঘের মাধ্যমে একটা রেজলিউশন নেওয়ার চেষ্টা করব যাতে অটোমেটিক মেশিন গান এগুলো আপনার পৃথিবীর থেকে বিক্রির ব্যাপারে যথেষ্ট সচেতনতা গ্রহণ করা হয়। এদিকে নানা জটিলতায় কয়েক ঘন্টা বিলম্বের পর ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সমাহিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। ক্রাইস্টচার্চ থেকে আরও জানাচ্ছেন নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশি শহীদুল ইসলাম জন। প্রতিটা ফ্যামিলির জন্য একজন করে কেস অফিসার অ্যাসাইন করা হয়েছে। পুলিশ এবং মুসলিম লিডাররা তারা কথা বলছেন যে মসজিদ যদি কালকে খোলা যায় কখন কিভাবে কি করা যাবে সেই ব্যাপারেও তারা এখন ডিসকাস করছেন। পুলিশ বলেছে যে জাকারিয়ার ব্যাপারে তার ফ্যামিলির সাথে কথা বলবে। জানাজা যদি ফ্যামিলি চায় যে তাড়াতাড়ি করে তারা তার মতো করে ব্যাট করবে তাহলে সেটাও করতে পারে। আর যদি বড় যে একটা জানাজার কথা হচ্ছে যে সেটা বৃহস্পতিবার শুক্রবার হতে পারে এরকম, সেই জানাজার যদি ওয়েট করে তাহলে তাও করতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করছে ফ্যামিলি কিভাবে চাচ্ছে। লাস্ট হস্তান্তরের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন সবকিছু ডিপেন্ড করছে ফ্যামিলি কিভাবে চাচ্ছে এবং পুলিশ ফ্যামিলির রেসপন্স পাওয়ার জন্য ওয়েট করছে। আবারও কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে শুরু হয়েছে সাগর পথে মানব পাচার। মূলত রোহিঙ্গাদের টার্গেট করে সক্রিয় দালাল চক্র। গত এক মাসে উখিয়া ও টেকনাফ উপকূল থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে আটক করা হয় 10 জন দালালকে। সংশ্লিষ্টরা বলছেন মানব পাচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হতে হবে। অবশ্য পুলিশের দাবি দালাল চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া এবং ট্রলার ডুবিতে নিহতের ঘটনা বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তোলে 2014-15 সালে। উঠে আসে দালালদের নির্যাতনের নির্মম চিত্র। একই সময় থাইল্যান্ডের বিভিন্ন জঙ্গলে সন্ধান মেলে অসংখ্য গণকবরের। এরপর সেই পথে বাংলাদেশিদের যাওয়া থামলেও থামেনি রোহিঙ্গাদের পাচার। মানব পাচার রোধে তখন প্রশাসনের অভিযান শুরু হলেও কিছুদিনের মধ্যে তা ঝিমিয়ে পড়ে। 3 বছর বন্ধ থাকার পর আবারও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে সাগর পথে মানব পাচার। রেজুকাল এলাকা দিয়ে আগে যারা মানব পাচার শুরু করেছিল তারা আবারও পুরো দমে সক্রিয় হয়ে উঠেছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে হওয়া বন্ধ করতে হবে। যদি অভিযান শুরু না করে তাইলে মানব পাচার বন্ধ করা সম্ভব হবে না। সংশ্লিষ্টদের দাবি আত্মগোপনে থাকা চিহ্নিত দালাল ও মানব পাচারকারীরা আবারও সক্রিয়। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের টার্গেট করে মাঠে নেমেছে তারা। রোহিঙ্গা আসার পর থেকে কিছু রোহিঙ্গারা যারা যাদের সাথে মায়ানমারের এবং মালয়েশিয়ার যাদের যোগাযোগ, থাইল্যান্ডে যাদের যোগাযোগ, তারা আবার নতুন করে নেটওয়ার্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যে আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা কিছু মানব পাচারের কিছু রোহিঙ্গাদেরকে গ্রেপ্তার করেছে, কোলে চালান দিয়েছে। তবে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন মানব পাচারে জড়িত দালাল চক্রকে চিহ্নিত করা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূল পাচারকারী হিসেবে যাদেরকে আমরা পাচ্ছি এদেরকে আমরা অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 30টি পয়েন্ট দিয়ে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের রুট হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সময় সংবাদ, কক্সবাজার। ছেলে বন্ধুকে বেঁধে রেখে টাঙ্গাইলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। কাদির তালুকদারের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। গত 14 মার্চ বিকেলে সখীপুর উপজেলার বহেরাতুল এলাকার একটি মাঠে বসে বন্ধুর সঙ্গে গল্প করছিল কিশোরী। এ সময় সাদ্দাম, জালাল, নজরুল ও আফাজ নামে 4 যুবক তাদের আটক করে। পরে ওই কিশোরী ও তার বন্ধুকে জোরপূর্বক পাশের একটি বনে নিয়ে যায় অভিযুক্ত 4 যুবক। ছেলেটিকে গাছের সঙ্গে বেঁধে মেয়েটিকে ধর্ষণ করে তারা। পাশাপাশি ভিডিও ধারণ করা হয়। পরে পালিয়ে যায় 4 যুবক। মেয়েটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমারে ধর্ষণ করছে 3 জনে আর 2 জনে ভিডিও করছে। এটার আমি সূক্ষ্ম বিচার চাই, যাতে ওদের ফাঁসি হোক। শাস্তি চাই, আর কিছু না হয় এদের ফাঁসি চাই। মাননীয় প্রধানমন্ত্রী কাছে, শেখ হাসিনার কাছে আমার একটাই দাবি, এরকম লোকের ফাঁসি চাই। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এক্সামিনেশন পরবর্তী কনফার্মেশনের জন্য যে সোয়াব কালেকশন করা হয় সেই সোয়াবও আমরা কালেকশন করে রেখেছি। শারীরিকভাবে আপাতত কিছুটা
পাওয়া গেছে আর কি, পজিটিভ আলামত পাওয়া গেছে। এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে 4 জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। এই অভিযোগ আমরা যখন 16 তারিখে পাই, তাৎক্ষণিকভাবে আমরা মামলা রেকর্ড করি এবং 17 তারিখে আমরা এজাহার নামে একজন আসামি জালাল নামে তাকে গ্রেফতার করি এবং তার কাছে ধারণকৃত যে ভিডিওটি ছিল মোবাইলে সেটাও আমরা উদ্ধার করি। জালাল নামে মামলার এক আসামি গ্রেপ্তার হলেও পলাতক রয়েছে আরও 3 জন। সময় সংবাদ, টাঙ্গাইল। নরসিংদীতে বাসযাত্রী মা মেয়েকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মুখলেসকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে মাধবদী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে নারায়ণগঞ্জে র্যাব 11 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামসের উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, গত 15 মার্চ বাসে তুলে দেওয়ার কথা বলেন মা ও মেয়েকে ধর্ষণ করে মুখলেস ও তার সহযোগীরা। এই ঘটনায় শিবপুর থানায় একটি ধর্ষণ মামলা করলে দেলোয়ার ও শফিক নামের 2 আসামিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মুখলেসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 6টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। মোট 6 জন আসামি, তার মধ্যে 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। সে ছিল মূল আসামি 3 নম্বর সিরিয়ালে এবং তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি। বাকি যারা আছে তাদেরকে আমরা সাবসিকুয়েন্টলি গ্রেফতার করার ব্যবস্থা করব। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাঙামাটিতে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে ভোট গ্রহণ কর্মকর্তা সহ 5 জন নিহত, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। উপজেলা নির্বাচনে পার্বত্য এলাকা সহ সিলেটে ভোটার উপস্থিতি বেশি হলেও উত্তরাঞ্চলে কম। একতরফা নির্বাচনের কারণে এমন পরিস্থিতি, মন্তব্য মাহবুব তালুকদারের। বিএনপির মনোনয়ন বাণিজ্যের কারণেই জাতীয় নির্বাচনে ভোট পায়নি দলটি। জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী 2019 সালকে মুজিব বর্ষ ঘোষণা। এবং নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসে সন্ত্রাসী হামলা, বন্দুকধারীর গুলিতে নিহত 1। ক্রাইস্টচার্চে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।